আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ হলদিবাড়ি হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে বাদশাহ বা পাতশাহ শব্দগুলি হলো, এটা হচ্ছে ফার্সি শব্দ হবে। এরপর দিয়ে আছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, এটা 1526 খ্রিস্টাব্দে। তিনি হুন্ডি হলো এক ধরনের, এটা কাগজ হবে। এরপর 4 আছে আকবরনামা গ্রন্থটি লিখেছেন, এটা হবে আবুল ফজল আল্লামী। এরপর 5 আছে সড়ক ই আজম নির্মাণ করেন, এটা শেরশাহ হবে। এরপর 2 দিকে আছে একটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে বীরবলের প্রকৃত নাম কি? বীরবলের প্রকৃত নাম হলো মহেশ দাস। এরপরে 2 আছে লালকেল্লা কোথায় অবস্থিত? দিল্লির মধ্যভাগে। পূর্ব দিকে ছিল যমুনা নদী এবং পশ্চিমে ছিল পরীক্ষা, সেখানে লালকেল্লা অবস্থিত। এরপরে এটা আছে সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন? সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেন মোহাম্মদ বিন কাসিম। এরপরে 4 আছে হৌচ ই শামসি জলাধারটি কোন সুলতান খনন করেছিলেন? হৌচ ই শামসি জলাধারটি খনন করেন সুলতান ইলতুৎমিশ। এরপরে 5 আছে খুতবা কি? খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ। কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারে নামাজের পর খুতবা পাঠ করতেন। এরপর 3 আছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একে আছে 12 ভূঁইয়া কাদের বলা হয়? 1605 খ্রিস্টাব্দ থেকে 1627 খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে 12 জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে 12 ভূঁইয়া বলা হয়। বাংলার এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্য ইতিহাসে প্রসিদ্ধ। 12 ভূঁইয়াদের নাম এবং শাসন এলাকা, এরা হলেন 1 প্রতাপাদিত্য, যশোর খুলনা। 2 চাঁদ গাজী, চাঁদ প্রতাপ, কেদার রায়, শ্রীপুর। 4 ঈশা খান ও মুসা খান, সোনারগাঁ। উসমান, ময়মনসিংহ। স্কন্দর্প নারায়ণ, এছাড়া চন্দ্রদ্বীপ, কংসনারায়ণ, তাহিরপুর। লক্ষণ মাণিক্য, ভুলুয়া। সীতারাম রায়, মাহমুদপুর। রামচন্দ্র, পটুয়া। হামির মল্ল, এটা বিষ্ণুপুর। মুকুন্দ রায়, এটা হবে ভূষণা। অনেক ঐতিহাসিকের মতে এরা সংখ্যায় 12 জনের বেশি ছিলেন। জাহাঙ্গীরের শেষ পর্যন্ত বিরোধী 12 ভূঁইয়াদের নিজ নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। এরপরে 2টা আছে খানওয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? খানওয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে বাবর ও রাণা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল। এরপরে 3 আছে আকবরের আমলে 2 জন ঐতিহাসিকের নাম লেখো। আকবরের আমলে 2 জন ঐতিহাসিকের হলেন আবুল ফজল আল্লামী ও আব্দুল কাদির বদাউনি। এরপরে 4 আছে 4-5টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একে আছে ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? ইকতা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্য আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলে সেই রাজ্যগুলি হলো সুলতানদের একটি প্রদেশ। দিল্লি সুলতানি প্রদেশগুলিকে ইকতা বলা হতো। দিল্লি সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কারণ, রাজ্যের শাসন পরিচালনা। ইকতার শাসনকর্তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি। ইকতাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। 2 সেনাবাহিনী পালন। ইকতাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা। ইকতাদার হলেন সামরিক নেতা। ছোট ইকতাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো। 3 রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা। ইকতাদাররা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন। তিনি নিজে প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন। তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্বও পালন করতেন। এরপরে 2 আছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? সুলতান ইলতুৎমিশ ছিলেন
দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তুর্কি ভাষায় ইলতুৎমিশ কথার অর্থ হলো সাম্রাজ্যের পালনকর্তা। কুতুবউদ্দিন দিল্লিতে যে সামরিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, ইলতুৎমিশ সেই সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। সমস্যা ও সমাধান। সিংহাসনে আরোহণের পর ইলতুৎমিশ কয়েকটি সমস্যার সম্মুখীন হন। এগুলি হলো, একই হচ্ছে বিদ্রোহ দমন। প্রথমত সমস্যা, মোহাম্মদ ঘুরির প্রতিনিধি তাজউদ্দিন ইয়ালদুজ ও নাসিরউদ্দিন কুবাচা সুলতান ইলতুৎমিশের বিরোধিতা করেন। সমাধান, তিনি তাজউদ্দিন ও নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করে নিজেকে কণ্টকমুক্ত করেন। দ্বিতীয় সমস্যা, বাংলা শাসনকর্তা আলীবর্দী ও রণথম্বর আজমির, গোয়ালিয়র প্রভৃতি অঞ্চলের শাসকরা বিদ্রোহ ঘোষণা করেন। সমাধান, তিনি বাংলার শাসক আলীবর্দীকে পরাজিত করেন এবং রাজপুত রাজ্যগুলি পুনর্দখল করেন। এরপরে সিংহাসনে বৈধতা প্রতিষ্ঠা। সমস্যা, ইলতুৎমিশ কুতুবউদ্দিনের ছেলে ছিলেন না, জামাই ছিলেন, তাই অনেকে তাকে দিল্লির সুলতান বলে মানতে চায়নি। সমাধান, ইলতুৎমিশ অনেক উপহার পাঠিয়ে খলিফার কাছ থেকে সুলতানের বৈধতার অনুমোদন প্রার্থনা করলেন। খলিফা দিল্লির সুলতানিতে তার কর্তৃত্বকে অনুমোদন দেন। এরপর তিনি আছে মঙ্গল আক্রমণ প্রতিরোধ। সমস্যা, ইলতুৎমিশের রাজত্বকালে দুর্ধর্ষ মঙ্গল বীর চেঙ্গিস খান খিবার শাসনকর্তা আলাউদ্দিন মঙ্গবর্ণির পশ্চাৎধাবন করে ভারত সীমান্তে উপস্থিত হন। সমাধান, দূরদৃষ্টি সম্পন্ন ইলতুৎমিশ জালালউদ্দিনকে আশ্রয় না দেওয়ার ফলে চেঙ্গিস খান ভারত ত্যাগ করে চলে যান। এরপর চারি আছে দিল্লি সুলতানিতে রাজবংশ প্রতিষ্ঠা। সমস্যা, ইলতুৎমিশ উত্তরাধিকারী সূত্রে সিংহাসন পাননি। সমাধান, তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা যাতে সিংহাসনে বসতে পারে, তার জন্য তিনি তার সুযোগ্যা কন্যা রাজিয়াকে পরবর্তী সুলতান হিসেবে মনোনীত করেন। ফলে দিল্লির জনগণের মনে তিনি একটি বংশগত শাসনের ধারণা তৈরি করতে পেরেছিলেন। এরপরে এটা আছে মোগলদের রণকৌশল কেমন ছিল। বাবর পানিপথের যুদ্ধ, খানওয়ার যুদ্ধ ও ঘরকরার যুদ্ধে জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ও সুদৃঢ় করেন। তিনি এই যুদ্ধে যে রণকৌশল অনুসরণ করেন তা ছিল ভারতে প্রচলিত রণকৌশল থেকে উন্নত রণকৌশল, মুঘল রণকৌশল। মুঘল ঘোড়সওয়ার বাহিনী একটি অংশ শত্রু সৈন্যদলকে দুপাশ ও পিছন থেকে আক্রমণ করত। দুই কামান ও বন্দুকধারী সৈন্যরা সামনে থেকে গোলাগুলি বর্ষণ করত। তিনি ঘোড়সওয়ার বাহিনী একটি অংশ সামনে দিকে দিশাহারা শত্রুদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে দিত। এরপরে পাঁচটা আছে ৮-১০টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। একে আছে জাপ্তি ব্যবস্থা কাকে বলে। আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল। এর উত্তরটি হলো জাপ্তি। মুঘল যুগে ভারতবর্ষে অর্থনীতি ছিল মূলত কৃষি প্রধান, তাই মুঘল সম্রাট আকবর বুঝিয়েছিলেন যে ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। সম্রাট আকবর নতুনভাবে জমি জরিপ করান এবং তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেন। জমি জরিপ করে রাজস্ব ধার্য করার পদ্ধতিকে জাপ্তি বলা হয়। আকবরের রাজস্ব ব্যবস্থা কৃষিভিত্তিক ভারতবর্ষে সুশাসন প্রচলন করার উদ্দেশ্য ওই সম্রাট আকবর ভূমি রাজস্ব ব্যবস্থার উপর মনোনিবেশ করেছিলেন। আকবরকে এ কাজে সাহায্য করেন তার রাজস্বমন্ত্রী টোডরমল। জমি জরিপের মাধ্যমে রাজস্ব স্থির করার যে প্রথা টোডরমল চালু করেন তা জাপ্তি ব্যবস্থা নামে পরিচিত। জাবত মানে নির্ধারণ, উর্বরতা শক্তির উপর ভিত্তি করে জমিগুলিকে পোলোচ, পরৌতি, চাচর, বাঞ্জার এই 4টি ভাগে ভাগ করা হয়। প্রতিটি এলাকার উৎপাদন, বাজারে শস্যের মূল্য ইত্যাদি নানা রকম তথ্য সরকারকে সরবরাহ করত কানুনগোরা। রাজস্ব আদায় করত এবং কানুনগোদের তথ্য মিলিয়ে দিত কররি নামক কর্মচারীরা। আগে 10 বছরে তথ্যের ভিত্তিতে চালু হয় এই ব্যবস্থাকে বলা হয় দহশালা ব্যবস্থা। দহ মানে কথার অর্থ 10। টোডরমলের নামানুসারে এই ব্যবস্থাকে টোডরমলের বন্দোবস্তও বলা হয়। সমগ্র মোগল সাম্রাজ্যে অবশ্য জাপ্তি ব্যবস্থা প্রচলন ছিল না। উৎপন্ন ফসলের 1/3 রাজস্ব হিসেবে নেওয়া হতো। রাজস্ব নগদ অর্থে বা শস্যের মাধ্যমে দেওয়া যেত। প্রাকৃতিক বিপর্যয়ে রাজস্ব মকুব করা হতো এবং সরকার কৃষকদের ঋণ দিত। এরপরে 2টা আছে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো।
রাজিয়া ছিলেন ভারতের মধ্যযুগের একমাত্র নারী যিনি দিল্লির সুলতানি সিংহাসনে আরোহণ করেন। সুলতান রাজিয়া 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন পরিচালনা করেন। ঐতিহাসিক নিজামি বলেছেন যে রাজিয়া ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে সর্বোত্তম। সিংহাসন লাভ। রাজিয়ার পিতা সুলতান ইলতুৎমিশ মৃত্যুর পূর্বে রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন, কিন্তু সুলতানের মৃত্যুর পর দিল্লির আমির উমাররা রাজিয়ার ভাই রুকুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। এর 7 মাস পর সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ মানুষের সমর্থন নিয়ে 1236 খ্রিস্টাব্দে রাজিয়া সিংহাসন লাভ করেন। কৃতিত্ব: শাসন কার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, প্রজাবৎসল্য সব দিকেই রাজিয়া কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। একে সিংহাসনে আরোহণের পর তিনি বদায়ুন, মুলতান, লাহোর প্রভৃতি অঞ্চলের শাসকদের যুদ্ধে পরাজিত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলা প্রদেশ পর্যন্ত নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। 2 শাসন কার্য পরিচালনা। শাসন ব্যবস্থায় নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তিনি দক্ষতার পরিচয় দেন। উলেমাদের আপত্তি থাকা সত্ত্বেও অমুসলমানদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন। তিনি পুরুষদের পোশাক পরে দরবারে আসতেন। যুদ্ধক্ষেত্রে সৈন্য পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ পরিচালনা করতেন। তিনি 40 চক্রের ক্ষমতাও নিয়ন্ত্রণ করেন। পতন: রাজিয়ার আমলে তুর্কি অভিজাতরা মনে করেন যে রাজিয়া অতুর্কিদের বেশি গুরুত্ব দিচ্ছেন, তাই রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভাতিন্দার শাসনকর্তা আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন। রাজিয়া তাই বিদ্রোহ দমন করতে এসে বন্দিনী হন। শেষ পর্যন্ত রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন, কিন্তু পথে তার ভাই বাহরাম শাহের হাতে নিহত হন। এরপরে এটা হচ্ছে দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেমন ঘটেছিল। এর উত্তরটি হলো 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তাঁর সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লিতে স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা করেন। 320 বছর ধরে দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক বিস্তার ঘটে। দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তারের কারণ: একে আইনশৃঙ্খলার উন্নতি। সুলতানি আমলে ভারতে সুদৃঢ় শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দিল্লির সুলতানদের আমলে দেশের আইনশৃঙ্খলার উন্নতি ঘটেছিল, যা ব্যবসা বাণিজ্যের বিস্তার সহায়ক হয়। এরপরে 2 আছে নতুন শহরের পতন। সুলতানি আমলে অনেক নতুন শহরের পতন হয়েছিল। পুরনো শহরগুলিতে নতুন করে লোকবসতি শুরু হয়েছিল, ফলে শহরের পতন ও বিকাশ বাণিজ্যের বিস্তারে সহায়ক হয়। এরপর 3 আছে যোগাযোগ ব্যবস্থা উন্নতি। সুলতানি যুগে রাস্তাঘাট, সরাইখানা প্রভৃতি নির্মাণের ফলে বাণিজ্যের প্রসার ঘটে। এরপর 4 আছে শহরবাসী ও সেনাবাহিনীর প্রয়োজন মেটানো। শহরগুলিতে ব্যবসায়ী, রাজকর্মচারী, শ্রমিক, কারিগর সহ প্রচুর লোক বসবাস করত। তাছাড়া থাকতো বিশাল সেনাবাহিনী। এদের জন্য এবং সুলতান ও অভিজাতদের বিলাসব্যসন এবং মূল্যবান জিনিসের প্রয়োজন মেটানোর জন্য সুলতানি আমলে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হতো। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী ইতিহাস বিষয়ে যে 6 দাগে হলদেবাড়ি হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।